বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা এখন সরকার পতনের ১ দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। আজকে সারা দিনে ছাত্র জনতার অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ, প্রেস ক্লাব, ঢাকার বিভিন্ন জায়গায় সকালে শিক্ষার্থীরা নেমেছিলেন উত্তরাতে এবং সারাদিন সেখানে রণক্ষেত্র ছিল। উত্তরা ১১ নম্বর সেক্টর, ১০ নম্বর সেক্টর, সেখানে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। আমরা দেখেছি প্রকাশ্যে গুলি করেছে। মূলধারার গণমাধ্যমে সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে। জানি আমরা এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদের কোনো বিচার হবে না, তবে বিচার হবে নিশ্চিত এবং সেই সময়টাও দূরে নয়, কারণ আজকে সারাদিনের কর্মসূচির মধ্য দিয়ে ৯ দফা দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি সরকার পতনের ১ দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্র হয়েছে, বিশেষ করে সিলেট এবং খুলনাতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন মিলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। কিন্তু শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তুলেছে প্রত্যেকটা জায়গায়। কোনো জায়গায় শিক্ষার্থীরা পিছু হটেনি, কারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, পরিকল্পনাবিদ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সেটা গতকাল পর্যন্ত শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে সারা দেশে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ নেমে এসেছে এবং একটাই স্লোগানে, সেটা সরকারের পদত্যাগ। এবং ইতোমধ্যে আমরা নিশ্চয় জেনেছি, কোটা সংস্কার আন্দোলন যখন এই পর্যায়ে চলে আসলো, তারপর থেকে প্রায় ২ ডজনেরও বেশি মন্ত্রী, এমপি তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ ২৬ তারিখের পর, অর্থাৎ সরকার এই আন্দোলন দমন করে ফেলেছে এমনটা ধারণা করে দেশে ফিরে এসেছিলেন, কিন্তু অধিকাংশই দেশে ফেরেননি, কারণ তারাও বুঝতে পারছেন সরকারের হাতে খুব বেশি সময় নেই। এমনকি সরকারি দলের দুই শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। এই কারণে যে মতবিনিময় সভাগুলোর কথা তারা বলেন, সেখানে তারা মতবিনিময় আর করেন না, কাউকে কথা বলতে দেওয়া হয় না, শুধুমাত্র ওবায়দুল কাদের প্রেসের সাথে কিছু কথা বলে চলে যান, কারণ দলের মধ্যেও এখন তারা নিরাপদ বোধ করছেন না। কয়েকদিন আগে সাবেক ছাত্রনেতাদের সাথে একটা মতবিনিময় সভার কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে ওবায়দুল কাদের একাই গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখান থেকেই সূত্রপাত ঘটেছে। পরবর্তীতে সেটা এমন একটা পর্যায়ে গেছে যে দলের মধ্য থেকে, অর্থাৎ সাবেক ছাত্রলীগ নেতারা ভুয়া স্লোগান দিয়েছে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে। এমনকি আব্দুর রাজ্জাকের মতো প্রেসিডিয়াম সদস্যের ওপরেও তারা ক্ষিপ্ত হয়েছে, তারা মারতে গেছে পর্যন্ত। সুতরাং আওয়ামী লীগের নেতারা এখন দলের মধ্যেও আর নিরাপদ বোধ করছেন না। আর সাধারণ মানুষের সামনে আসলে তাদের কি অবস্থা হবে, সেটা সাধারণ মানুষের এখন যে মনোভাব, সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। পলক আজকে স্বীকার করেছেন তার দোষ, অর্থাৎ তিনি গুজব ঠেকাতে পারেননি। ফেসবুক, ইউটিউব, টুইটার কিংবা টিকটকের মাধ্যমে যে গুজবগুলো ছড়িয়েছে বিরোধীরা, সেটা তিনি ঠেকাতে পারেননি এবং যে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে, অবশ্য তার বক্তব্য অনুযায়ী ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট একাই বন্ধ হয়ে গেছে, কিন্তু এ কারণে তিনি ক্ষমা চেয়েছেন। সাধারণ মানুষের কাছেও তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং শেখ হাসিনাও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে তিনি সেটা মাথা পেতে নেবেন। অর্থাৎ নাম্বার 1কে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই ইন্টারনেটটা যে শাটডাউন করা হলো, ইন্টারনেট ব্ল্যাকআউট যেটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা পলকেরই শুধুমাত্র দায়। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কোনো দায় নেই, বরং শেখ হাসিনাই তার উপরে ক্ষিপ্ত হতে পারেন কেন ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলো, এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তারা বুঝে গেছে সরকার আর টিকে থাকতে পারবে না, সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। আজকে সকালেই আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ঘোষণা দিয়েছেন, তারপর আমাদের রিজার্ভের কি অবস্থা হয়েছে এবং অলরেডি 34% রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে মাত্র 2 সপ্তাহের ক্যাম্পেইনে, এবং একই সাথে রপ্তানিও কমে গেছে, সেটাও প্রায় 6% এবং সব কিছু মিলিয়ে প্রতি মাসেই আমরা জানি আমাদের $1 থেকে $1.5 বিলিয়ন রিজার্ভ ক্ষয় হয়। এর সাথে নতুন করে এই $1.5 বিলিয়ন একটা চাপ তৈরি হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে, এক মাসে $1.5 বিলিয়ন মতো, $1.3 বিলিয়ন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। তারা স্বীকার করছে $1.3 বিলিয়ন রিজার্ভ ক্ষয় হয়েছে এই এক মাসে, এবং তার সবচেয়ে বড় প্রভাব রেমিটেন্সের। এবং মাত্র 2 সপ্তাহের ক্যাম্পেইনে এটা যদি পুরো 1 মাস কন্টিনিউ করে, আগামী মাস যদি এটা কন্টিনিউ করে বা চলতি মাস যদি এটা কন্টিনিউ করে, তাহলে এই 2 মাসে
কমপক্ষে আমাদের ঘাটতি প্রতি মাসে এমনিতে $1 থেকে $1.5 বিলিয়ন, তার সাথে প্রতি মাসে আরও প্রায় $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রতি মাসে $3 বিলিয়ন করে ঘাটতি হবে। 2 মাসে $6 বিলিয়ন। আমাদের রিজার্ভ এখন ব্যবহারযোগ্য $10 বিলিয়ন বেশি না। তার মানে 2 মাসের মধ্যে আমাদের রিজার্ভও খালি হয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসব সেখানে গ্যাস সরবরাহ করা যাবে না, জ্বালানি তেল আমদানি করা যাবে না এবং এই কারণে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যাবে, সার কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, সার্বিকভাবে দেশের অর্থনীতি শাটডাউন হয়ে যাবে। তারা ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেশের মানুষের উপর দমন করতে চেয়েছিল, গুলি চালিয়েছিল, কিন্তু এখন আর সেভাবে গুলিও চালানো যাচ্ছে না। পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর দায় নিতে রাজি না। এই কারণে ছাত্রলীগকে নামানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ শেষ পর্যন্ত পিছু হটেছে এবং ক্যামেরা তাদের পেছনে পেছনে ছুটছে। গণমাধ্যমের ক্যামেরা যেখানে পৌঁছতে পারছে না সেখানে সাধারণ মানুষের ক্যামেরা পৌঁছে যাচ্ছে এবং এই সব কিছু চলে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বে, প্রকাশিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম তো অনেক আগে থেকেই, আরও 10 দিন আগে থেকে শেখ হাসিনাকে ডিক্টেটর উপাধি দিয়ে দিয়েছে। ফলে এখন সারা পৃথিবীতে লুকোনোর কোনো কিছু নেই, সুতরাং ইন্টারনেট ব্ল্যাকআউট করে কোনো লাভ হচ্ছে না। অথচ পলক যেদিন সবার কাছে ক্ষমা চাইছে, প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের কাছে যখন ক্ষমা চাইছে, ঠিক সেই মুহূর্তেও আবারও ইন্টারনেট অর্থাৎ মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার এবং সাথে টেলিগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এগুলো করে সরকার পার পাচ্ছে না। পরিষ্কার, সরকার পতন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সরকারের পক্ষে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, কারণ প্রত্যেকটা জায়গা থেকে সরকারের পদত্যাগের দাবি উঠেছে। আবাহনী মাঠের সামনে ধানমন্ডিতে শিল্পী, সাহিত্যিক তারা নেমেছিলেন এবং সেখান থেকেও সরকার পতনের দাবি উঠেছে। গতকাল ফার্মগেটে শিল্পীদের আরেকটা অংশ নেমেছিলেন, তারাও সরকার পতনের দাবি জানিয়েছেন। পরিকল্পনাবিদরা আজকে নেমেছিলেন বাংলা মোটরে, তারাও সরকার পতনের দাবি জানিয়েছেন। শাহবাগে যে জমায়েতটা হয়েছিল, অভাবনীয় একটা জমায়েত হয়েছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যে মিছিলটা, সেখান থেকেও একটা সময় এটা এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের যে কর্মসূচিটা ছিল দ্রোহ মিছিল, সেই মিছিলটা কয়েক কিলোমিটার পার হয়ে আসার পর যখন শহীদ মিনারে শেষ করেছে তখন সেখান থেকে একই দাবি, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এবং সারা দেশে শিক্ষার্থীরা আজকে যে মিছিলগুলো করেছে সেখান থেকেও একই বার্তা উঠে এসেছে এবং শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো দাবি নেই। সুতরাং সব দিক থেকে সরকারের পথ বন্ধ হয়ে গেছে, সব দিক থেকে বন্ধ হয়ে গেছে। এখন সরকার জোর করে যদি ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে দুরবস্থাটা আরও বেশি হবে, তাহলে তাদের পতনটা আরও কঠিন হবে। সেই চিত্রটা আমরা দেখতে চাই না, নিশ্চিতভাবে আমরা দেখতে চাই না, কারণ তাতে দেশের অর্থনীতি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে। শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা আমরা দেখেছি সেই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি হবে বাংলাদেশে এবং সে সময় সরকার যেভাবে, সরকারের বিভিন্ন ব্যক্তিরা যেভাবে পালিয়েছিল, সরকার প্রধান, সে দেশের সরকার প্রধান যেভাবে পালিয়েছিল, প্রেসিডেন্টরা যেভাবে পালিয়েছিল, সেভাবে আমাদের দেশের এই সরকার এবং সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি, মন্ত্রী এবং তাদের সুবিধাভোগী যারা এখন পর্যন্তও তাদের আগের অবস্থানে সরকারের পক্ষেই নিয়ে বিনিয়ে কথা বলে যাচ্ছেন, তারা কেউই ছাড় পাবেন না। এদের প্রত্যেককেই পালাতে হবে শ্রীলঙ্কা থেকে, যেভাবে তাদেরকে পালাতে হয়েছিল। সুতরাং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সকল দায়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টা ছিল, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী তাদের পদত্যাগের দাবি ছিল। এই সব দাবি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। ফলে সরকারের পতন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।